আসসালামু আলাইকুম। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ সরকার শপথ নেয় 111 সরকারের পরপর। ঠিক তারই ১.৫ মাস পরে ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি রাজধানীর ঢাকা তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় ঘটে যায় একটি বিদ্রোহ। ৫৭ জন সেনা অফিসার প্রাণ হারায় এই বিদ্রোহে। একটি নবগঠিত সরকার, যেটির মেয়াদ ২ মাসও পূর্ণ হয় নাই, ঠিক সেই নবগঠিত সরকারের সময় কি উদ্দেশ্যে ঘটেছিল এই পিলখানা বিদ্রোহ? এই পিলখানা বিদ্রোহ নিয়ে তৎকালীন সরকার একটি কমিশন করে এবং সেনাবাহিনীও একটি কমিশন করে। এই কমিশনে তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা কে প্রধান করে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই তদন্ত কমিটি তখন একটি রিপোর্ট পেশ করে। তাছাড়া সরকারের পক্ষ থেকে একটি তদন্ত কমিশন গঠন করা হয় এবং সিআইডির পক্ষ থেকেও একটি তদন্ত কমিশন গঠন করা হয়। তারা তাদের রিপোর্ট পেশ করে এবং পরবর্তীতে এই বিচার কার্য চলে এবং বিডিআর বিদ্রোহের সাথে জড়িত বিডিআর সদস্যদেরকে সাজা প্রদান করা হয়। সে বিষয়ে পরে আসবো। বিডিআর বিদ্রোহকে কেন্দ্র করে বিভিন্ন মিথ বাংলাদেশে পরিচালিত হচ্ছে। সেই মিথের অবসান ঘটাতে বা মিথ আরেকটা তৈরি করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার একটি কমিশন গঠন করে দিয়েছিল লেফটেন্যান্ট জেনারেল ALM ফজলুর রহমানের নেতৃত্বে। লেফটেন্যান্ট জেনারেল নয়, তিনি সাবেক মেজর জেনারেল এবং সাবেক বিডিআর এর ডিজি বা মহাপরিচালক ALM ফজলুর রহমানের নেতৃত্বে ৭ সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করা হয় পুনরায় বিডিআর বিদ্রোহের তদন্ত করার জন্য। তারা ইতিমধ্যে রিপোর্ট পেশ করেছে একটি। এই রিপোর্টে তারা বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যালে নাকি এই ঘটনাটি বা বিডিআর বিদ্রোহের ঘটনা সংঘটিত হয়েছে। তৎকালীন সাংসদ ফজলে তাপস, প্রধান সমন্বয়কারী মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক এই ঘটনার সাথে জড়িত, সারা খাতুনও জড়িত এবং শেখ সেলিমও জড়িত। তাছাড়া তিনি আরো বলেছেন এই রিপোর্টে প্রতিবেশী দেশ ভারত এই বিডিআর বিদ্রোহের সাথে জড়িত। তো এর আগে তাদের বক্তব্য কেমন ছিল, কিংবা এই যে বিডিআর বিদ্রোহ সংঘটিত হলো সেই বিডিআর বিদ্রোহে কারা জড়িত ছিল, এ নিয়ে যে তদন্তগুলো করেছিল সিআইডি বা স্বাধীন কমিশন, কিংবা সেনাবাহিনীর অভ্যন্তরে যে কমিশনটি গঠন করা হয়েছিল সেনাবাহিনীর সদস্যদের নিয়ে এবং যার নেতৃত্ব দিচ্ছিল তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম, বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা, তারা কি বলেছিলেন সেই বিষয়ে কিছু খণ্ড ভিডিও চিত্র আমরা দেখে আসি, তারপরে আমরা এই বিষয়ে কথা। পিলখানা ট্র্যাজেডি। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের নামে পিলখানায় ঘটে সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের এক নৃশংস ঘটনা। মাত্র ৩৬ ঘন্টার তাণ্ডবে তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানা পরিণত হয় এক রক্তাক্ত প্রান্তরে। চারদিকে শুধু লাশ আর লাশ। স্তূপাকৃত রক্তাক্ত লাশের ভারে নুজ্জ ছিল পিলখানা। পোড়া গাড়ি, পোড়া বাড়ি, ভাঙা গ্লাস, ঘাসের উপর তাজা রক্ত, গ্রেনেড, সব মিলিয়ে যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল বিডিআর সদর দপ্তর। সেনাবাহিনীর ৫৭ চৌকস কর্মকর্তা সহ ৭৪ জনকে হত্যা করে উচ্ছৃঙ্খল জওয়ানরা। আর এসব দৃশ্য দেখে আঁতকে উঠেছিল বিশ্ববাসী। কিন্তু এর পেছনের গল্পটা কি? কেন এবং কাদের নির্দেশে ঘটেছিল এই বর্বর ও নৃশংস হামলা? বিডিআর বিদ্রোহ নাম দিয়ে পিলখানায় সেদিন যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, আসুন তার একটু পোস্টমর্টেম করে আসি। কারা এই হত্যাকাণ্ডের নেতৃত্বে ছিল? ডিএডি তৌহিদ, বিদ্রোহী সিপাহী মাইন, সুবেদার মেজর গোফরান মল্লিক, এই ৩ জনের নেতৃত্বে হত্যাকাণ্ড সংঘটিত হয়। উল্লেখ্য, অভিযুক্তদের সবাই বিএনপি আমলে নিয়োগপ্রাপ্ত। অপরদিকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার হওয়া ২২ জন বিডিআর সদস্য বিএনপির উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সুপারিশে চাকরি পেয়েছিল। বিএনপি জামাতের নেতাদের প্রকাশ্য অবস্থান। বিডিআর হত্যাকাণ্ডের সময় বিএনপির অনেক নেতা প্রকাশ্যে অপ্রকাশ্যে সমর্থন দেয় হত্যাকারীদের। পরবর্তীতে মামলা পরিচালনার ক্ষেত্রে দেখা যায় বিএনপির আইনজীবীরা প্রকাশ্যেই হত্যাকারী জওয়ানদের পক্ষাবলম্বন করে। সাদেক খান এবং সাবেক ডিজি ফজলুর রহমান সহ বিএনপি জামাত নিয়ন্ত্রিত মিডিয়া প্রথম দিকে বিডিআর এর পক্ষে অবস্থান নিয়েছিল। সাকা চৌধুরী শহীদ আর্মি অফিসারদের মৃত্যু প্রসঙ্গে কিছু প্রাণী মারা গেছে বলে বিদ্রূপ করে। আন্তর্জাতিক গণমাধ্যমে ও পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর সম্পৃক্ততার মাধ্যমে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে খবর আসে। হত্যাকারীদের পক্ষে মামলা লড়ছেন কারা?
এই বর্বর হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপির জড়িত থাকার বড় প্রমাণ পাওয়া যায় হত্যাকারী বিডিআর জওয়ানদের পক্ষে কারা মামলা লড়ছেন তা দেখে। বিডিআর হত্যাকাণ্ডে সরাসরি জড়িত জওয়ানদের পক্ষে মামলা লড়ছেন যারা, তাদের পরিচয় তুলে ধরা হলো। ব্যারিস্টার মওদুদ আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য; অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা; ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপির স্থায়ী কমিটির সদস্য; অ্যাডভোকেট মোহাম্মদ জয়নুল আবেদিন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা; অ্যাডভোকেট টি.এম. আকবর, বিএনপি নেতা ও বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি; অ্যাডভোকেট এস.এম. শাহজাহান, জামাতপন্থী এবং যুদ্ধাপরাধী সাইদের অন্যতম কৌশলী; অ্যাডভোকেট মোহাম্মদ আমিন, বিএনপি জামাত জোট আমলের পাবলিক প্রসিকিউটর; অ্যাডভোকেট আমিনের সহযোগী অ্যাডভোকেট সুলতানা আক্তার রুবি, বিএনপিপন্থী; অ্যাডভোকেট আমিনের সহযোগী অ্যাডভোকেট সুফিয়া আক্তার হেলেন, বিএনপিপন্থী; অ্যাডভোকেট আমিনের সহযোগী অ্যাডভোকেট রমজান খান, সেও বিএনপিপন্থী; অ্যাডভোকেট আমিনের সহযোগী অ্যাডভোকেট জহিরুল আমিন, বিএনপিপন্থী; অ্যাডভোকেট ফারুক আহমেদ, ছাত্র জীবন ইসলামের ছাত্র শিবিরের সদস্য ছিল, বর্তমানে বিএনপিপন্থী; অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সেও বিএনপিপন্থী; অ্যাডভোকেট সুলতান, সাবেক শিবির নেতা এবং বর্তমানে বিএনপি নেতা ব্যারিস্টার রফিকের সহযোগী; অ্যাডভোকেট জামাল, বিএনপিপন্থী, ঢাকা বারের লাইব্রেরি সম্পাদক; অ্যাডভোকেট শামীম সর্দার; অ্যাডভোকেট শেখ রাশেদুল হক, সেও বিএনপিপন্থী; অ্যাডভোকেট মাজিদুর রহমান মামুন, বিএনপিপন্থী; অ্যাডভোকেট এস.এম. রেফাজউদ্দিন, অ্যাডভোকেট আব্দুর রশিদ, অ্যাডভোকেট খন্দকার জামাল, অ্যাডভোকেট আব্দুল মান্নান, অ্যাডভোকেট হুমায়ুন কবির এবং অ্যাডভোকেট এমদাদুল হক লাল, তারা সবাই বিএনপিপন্থী। অর্থাৎ হত্যাকারীদের পক্ষে মামলা লড়ছেন বিএনপির আইনজীবীরা। বাংলাদেশের ইতিহাসে বহুল আলোচিত ও সবচেয়ে বড় হত্যাকাণ্ড এটি, অথচ এই বাহিনীর রয়েছে অনেক বীরত্বপূর্ণ ইতিহাস। মুক্তিযুদ্ধের সময় তৎকালীন এপিআর পাকিস্তান বাহিনীর সঙ্গে যুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রেখেছে। সীমান্তে নিয়োজিত এই বাহিনী দেশে বিদেশে সম্মানের সঙ্গে কাজ করেছে। কিন্তু 2009 সালে পিলখানায় তৎকালীন বিডিআরের কিছু সদস্য আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই কলঙ্ক চিহ্ন তাদের অনেকদিন বয়ে বেড়াতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় মনোবল নিয়ে পরিস্থিতি মোকাবিলায় যৌক্তিক পদক্ষেপ নিয়েছেন। বঙ্গবন্ধুর কন্যার দৃঢ়তায় এই হত্যা মামলার প্রথম ধাপের রায় আসে 2013 সালে। হাইকোর্টের রায় আসে 2017 সালের নভেম্বর মাসে। দেশের আলোচিত এবং সবচেয়ে বড় এই হত্যা মামলার রায়ে 139 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এবার সর্বোচ্চ আদালতে এই মামলার রায় পাওয়ার অপেক্ষায় আছে গোটা জাতি। সত্যের জয় হবেই, ন্যায় বিচার পাবে বাংলাদেশ। প্রত্যেকটা ঘটনা, এমনকি বিডিআরে যে হত্যাকাণ্ড হলো, এই বিডিআরের হত্যাকাণ্ড আমরা 2009 সরকার গঠন করলাম, মাত্র 25 দিনের মাথায় বিডিআরের ঘটনা। ওই দিন তারেক জিয়া সকাল 7টায় 6টা-7টার সময়, খালেদা জিয়া তখন ক্যান্টনমেন্টের বাসায় বসবাস করে, খালেদা জিয়াকে বলেছে বাড়ি থেকে চলে যেতে। আপনারা জানেন খালেদা জিয়া 12টার আগে ঘুম থেকে ওঠে না, কিন্তু ওই দিন সকাল 7টার মধ্যে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে সে পালিয়ে যায়, আন্ডারগ্রাউন্ডে যায়, কোথায় গিয়েছিল। আর তারপরে বিডিআরে হত্যাকাণ্ড ঘটে। এই হত্যাকাণ্ড ঘটার পিছনে ওই বিএনপি জামাতেরও হাত ছিল। বিডিআরে 57 জন অফিসার মারা গেছে সেনাবাহিনীর, তার মধ্যে আওয়ামী লীগ পরিবারেরই ডিজি সহ প্রায় 33 জন আওয়ামী লীগ পরিবারের সদস্য। এই হত্যাকাণ্ডের সঙ্গে যে তারা জড়িত। যখন বিএনপি পাওয়ারে থাকে তখন আবার ওই অফিসারই সিকিউরিটি ক্লিয়ার, তখন আবার আসে আর এক অফিসার, তার শ্বশুরের বোনের ভাই আওয়ামী লীগ করে, সেজন্য বাদ সিকিউরিটি ক্লিয়ার। সে কেমন কথা আমাদের কথা মতো। মাননীয় প্রধানমন্ত্রী, এটা হচ্ছে আমার কথা। আমি শেষ বলবো, হয়তো আপনাদের আমি আপনাকে এই বলে ধন্যবাদ দিচ্ছি একটি কারণে, ওই রাতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে কয়েকটা ফ্যামিলিকে নিয়ে এসেছিলেন, ওর মধ্যে আমারও ফ্যামিলি ছিল। এখানে আমি অসংখ্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা কষ্ট করেছে তাদের প্রতি তো আমার ভালোবাসা স্নেহ সবই আছে। এর পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী আপনার 3 জন সংসদ সদস্য তাদের জীবনে ঝুঁকি নিয়ে ভেতরে গিয়েছিল, তার মধ্যে সর্বপ্রথম তিনি ভেতরে গিয়েছিলেন। একটু বলতে দাও, তিনি যে কাজ করেছেন তাকে বলতে হবে। কিন্তু আমি ভেতরে ছিলাম। এমপি গোলাম রেজা উনি ভেতরে গিয়েছিলেন। ভেতরে যাওয়ার পরে উনি আমাদের নাম নিয়ে ওনাদের সাথে নেগোসিয়েশন করে ফার্স্ট 10 জন অফিসারকে বের করেছেন, যে গ্রুপে আমি ছিলাম। যেহেতু আমি পরে অ্যারেস্টের ঘটনায় এসেছিলাম, তখন আমি বেরোনোর সময় ওই গ্রুপের সাথে বেরিয়েছিলাম। ওনারা তখন আসেন, এবং যেটা যখন আসি তখন আবার বলেছিল, আপনি যেটা বলেছিলেন আপনার বক্তব্যে, যে আবার আসতে দিচ্ছিল না, বলছিল সেনাবাহিনীর অফিসারকে যেতে দেওয়া হবে না, কারণ সেনাবাহিনীরা একদম উদ্ধার করে যায় নাই। কিন্তু তখন ওনারা আবার জীবনের ঝুঁকি নিয়ে আবার হলো জোর করেই দরজার বাইরে আমাদেরকে দিয়েছিলেন। ওখানে আবার তারা 4 রাউন্ড ফায়ার ওপেন করেছিল, আমরা আবার দৌড়া পালিয়ে গিয়েছিলাম, তারপরে আর তারা ফায়ার করেনি। আমি তাদেরও ধন্যবাদ দিচ্ছি। এবং আমি তোমাদের অফিসারদের উদ্দেশ্যে বলছি, ওই সময়
এমপি গোলাম রেজা আমাকে বলেছিল, দেশের বৃহত্তর স্বার্থে জাহান সাহেব আপনি একমাত্র ব্যক্তি যে সামনে ছিলেন, অতএব আপনি বেরিয়ে এসে মিডিয়াকে ফেস করেন না, কারণ আপনার একটা কথাতে হয়তো অনেক কিছু হয়ে যেতে পারে, কারণ ভেতরে এখনো অনেক অফিসার, অনেক ফ্যামিলি আছে। এই কারণে আপনি মিডিয়াকে এমন কিছু বলেন না যাতে করে আবার ঘটনাটা আবার অন্যদিকে মন নেয়। এটা আমি ধরে নিচ্ছি পজিটিভ ওয়েতেই বলেছিলেন, কারণ হচ্ছে তখন আমাদের অনেক অফিসার এবং ফ্যামিলি ভেতরে ছিল, সবাইকে তখন বের হয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমি অনেক বলেছি, যদি আমি অন্যায় কিছু বলে থাকি আমাকে ক্ষমা সুন্দর যদি আপনার ছিলেন মনে করে মাত্র যে, আমি যে কথাগুলো বলেছি সবাই কথা বলে ছেলের ছাত্রের কথা বলেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ আমার কথা শোনার জন্য। আমি যে পয়েন্টগুলো বললাম, সেনাবাহিনীর অফিসার না, পুরো দেশের একটা বিরাট লস। এই লস পূরণ করতে সময় লাগবে এবং আপনারা চিন্তা করেন যেসব ফ্যামিলি তার বাবা হারিয়েছে, স্বামী হারিয়েছে, বাচ্চারা তার রিলেটিভস তার আত্মীয়কে হারিয়েছে, সেটা তো আমরা পুনরায় আনতে পারবো না। তবে একটা জিনিস স্মরণ রাখতে হবে যে আমাদেরকে সবাইকে এই সমস্যাটা কিভাবে দূর করে, ইটস এ বিগ ক্রাইসিস, এটা আমাদেরকে রিজলভ করতে হবে এবং এটা শুধু একলা সেনাবাহিনীর দায়িত্ব না, পুরা দেশবাসীর দায়িত্ব। বাংলাদেশ সেনাবাহিনীর পয়েন্ট প্রত্যেকটা এলাকা থেকে সংগ্রহ করেছি, তাদের কিছু বক্তব্য ছিল এবং ঢাকার আর এলাকার বক্তব্য ছিল। এই পয়েন্টগুলো আমি এনে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি এবং উনি সিদ্ধান্ত দিয়েছেন এবং সবগুলাই পজিটিভ। এখন সবাই মিলে দেশটাকে সঠিক দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। রিউমার ছড়িয়ে কার ক্ষতি আমরা করছি, তো আমরা যেন একে অপরের বিপক্ষ না হই। এই সেনাবাহিনী আপনাদেরই সেনাবাহিনী, এটা খেয়াল রাখবেন, আপনার সত্য জিনিসটাই তুলে ধরবেন দেশবাসীর কাছে, এটাই আমাদের প্রত্যাশা। সেনাবাহিনীর নিজস্ব তদন্ত দলও অনুসন্ধান শুরু করেছে। 9 সদস্যের এই কমিটির নেতৃত্ব দিচ্ছেন কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, সাথে ছিলেন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা। সেনাবাহিনীর এই কমিটি প্রথমে দরবার হল, তারপর গণকবর, কোয়ার্টার গার্ড সহ যেসব স্পটে হত্যাকাণ্ড ঘটেছিল সেগুলো পরিদর্শন করেন। তদন্তের ব্যাপারে কমিটি প্রধান কোনো মন্তব্য করতে না চাইলেও শুধু বলেন যত দ্রুত সম্ভব তদন্ত কাজ শেষ করা হবে। আমরা দরবার হলে গিয়েছিলাম, ডিজি বাসায় গিয়েছিলাম, তারপরে যে জায়গায় ডেড বডিগুলো রাখা ছিল ওই জায়গায় পাওয়া গেছে, ওই জায়গায় গেছিলাম, অফিসার্স মেসে ছিলাম, কোয়ার্টার গার্ডে গিয়েছিলাম। আচ্ছা, আপনাকে কি বলবো এখন বলেন, আগে দেন পরে। এদিকে সিআইডি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করার কাজ শুরু করে দিয়েছে। ডগ স্কোয়াড দিয়ে খোঁজা হচ্ছে ঘটনার সূত্র। কয়েকটি দলে ভাগ হয়ে প্রায় 100 কর্মকর্তা চালিয়ে যাচ্ছে অনুসন্ধান। তবে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে দরবার হল। সেখানে প্রতিটি জায়গা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে বারবার দেখা হচ্ছে। তাদের ধারণা এখান থেকেই রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে। ক্রাইমটা হয়েছে যেভাবে, আমরা সেইভাবে প্রমাণ করার চেষ্টা করব, সাক্ষী প্রমাণ নিব, যা যা করার সবই আমরা করব। কোনো ক্লু পেয়েছি বা না পেয়েছি এটা আপনাকে এখন আমি বলবো না। তবে অগ্রগতি হয়েছে, এটা চলছে, অগ্রগতি তো অবশ্যই হচ্ছে। মানে এইভাবে আমরা একটু কতটুকু অগ্রগতি না, কতটুকু সেটা পরিমাপ করে ভাই বলা যাবে না। চলছে, এটা শেষ কিনারা না যাওয়া বন্ধ কিছু বলা যাবে না। আমার কথা হলো, একটা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনার এতে রাজস্থানে গিয়ে বলতেছে যে মুসলমানদের বাচ্চা কাচ্চা বেশি হয়, আর কংগ্রেসকে বলতেছে যে তোমার কংগ্রেসকে ভোট দিলে তোমাদের সম্পদ সব নিয়ে মুসলমানদেরকে দিয়ে দিবে। এই দিস ইজ দ্য থিং, দ্যাট হোয়াট ইজ দ্য ফিউচার অফ দ্য মুসলিম ইন ইন্ডিয়া? তারা তো মেরে ফেলবে। এবং আমি শুনেছি আসামে হাজার হাজার মুসলমানকে কনসেন্ট্রেশন ক্যাম্পে রাখা হয়েছে, প্রায় 4টের মতো কনসেন্ট্রেশন ক্যাম্প। আই ওয়ান ইন্ডিয়া एंड आई वांट नरेंद्र मोदी, चेतावनी देना चाहता हूँ, मुसलमान के ऊपर हाथ उठाओगे वो हाथ काटेंगे। প্রথম দিন বিডিআরের ওই অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ। এদিকে ভেতরে ভেতরে বিভিন্ন সুযোগ সুবিধার দাবিতে সোচ্চার হচ্ছিল জওয়ানরা। দাবি ছিল বিডিআর সপ্তাহের প্রথম দিনেই প্রধানমন্ত্রীর কাছে তাদের বিভিন্ন দাবি তুলে ধরবেন, কিন্তু তা সম্ভব হয়নি। কেন সম্ভব হয়নি তা জানতে পরদিন বুধবার সকালে সদর দপ্তরের দরবার হলে বিডিআরের মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জানতে চান জওয়ানরা, কিন্তু উভয় পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে গুলি শুরু হয়, পাল্টে যায় পরিস্থিতি।
মুহূর্তের মধ্যে জওয়ানরা সদর দপ্তরের বিভিন্ন গেটে সশস্ত্র অবস্থান নেয়। এলোপাথারি গুলি চালায় তারা। পরিস্থিতি সামাল দিতে সেনা সদস্যরা দুপুর নাগাদ ঘিরে ফেলে পিলখানা ও আশেপাশের এলাকা। এ সময় হেলিকপ্টার টহল দিতে থাকলে বিডিআর জওয়ানরা এটি লক্ষ্য করে গুলি ছোড়ে। বিডিআরের গুলিতে আশেপাশের এলাকার পথচারী, দোকানদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কজন ছাত্রছাত্রী আহত হয়। ছড়িয়ে পড়ে কারফিউ আতঙ্ক, বন্ধ হয়ে যায় দোকানপাট, স্কুল, কলেজ সহ বিভিন্ন মার্কেট। বিকেলে এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং সংসদের হুইপ মির্জা আজম বিডিআর প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা শেষে তাদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে যান। বিদ্রোহীদের আবেদনের ফলে প্রধানমন্ত্রী তাদের নিঃশর্ত ক্ষমা ঘোষণা করেন। জওয়ানরাও অস্ত্র সমর্পণ করে ব্যারাকে ফিরে যাওয়ার ঘোষণা দেন। তবে এরপরেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বিদ্রোহীরা দাবি করে বসে যে সেনাবাহিনী সম্পূর্ণ প্রত্যাহার ও বিদ্রোহীদের ক্ষমা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করলেই তারা অস্ত্র সমর্পণ করবেন। রাতে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে আবারও বিদ্রোহীদের বৈঠক হয়। পরে মন্ত্রীর উপস্থিতিতে বেশ কিছু জওয়ান অস্ত্র জমা দিলেও সকালের পর থেকে পরিস্থিতি আবারও ভিন্ন দিকে মোড় নেয়। বৃহস্পতিবার সকাল থেকেই বিডিআর সদর দপ্তরে থেমে থেমে চলে গুলিবর্ষণ। তবে হোটেল আম্বালায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে দুপুর 2টার মধ্যে অস্ত্র সমর্পণের ঘোষণা দেয় বিডিআর। এদিকে বেলা গড়ালেও দিনভর থেমে থেমে গুলিবর্ষণ করতে থাকে বিদ্রোহীরা। সেনাবাহিনীও ঘিরে রাখে বিডিআর সদর দপ্তর। আশেপাশে জড়ো করতে থাকে ট্যাঙ্ক, কামান সহ ভারী সব অস্ত্রশস্ত্র। এ সময় আশেপাশের 3 কিলোমিটার এলাকায় সাধারণ নাগরিকদের বাড়ি ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানানো হয়। চারদিকে চরম ভীতিকর অবস্থার সৃষ্টি হয়। ঢাকা পরিণত হয় গুজবের নগরীতে। বুধবারের রক্তক্ষয়ী ঘটনায় হতভাগ্য কারো কারো লাশ পাওয়া যায় নবাবগঞ্জের বেড়িবাঁধ সংলগ্ন ড্রেনের মুখে। সকাল থেকেই নিহতের স্বজনরা উৎকণ্ঠায় ভিড় করে বিডিআর সদর দপ্তরের আশেপাশে। জানতে চায় কোথায় কিভাবে আছে প্রিয় মানুষেরা। বৃহস্পতিবার সকালের দিকে নিজ বাসভবনে মন্ত্রী পরিষদ, আওয়ামী লীগ ও মহাজোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সারাদিন দফায় দফায় প্রধানমন্ত্রী ও সরকারের নীতি নির্ধারকদের সঙ্গে 3 বাহিনীর প্রধানের বৈঠক অনুষ্ঠিত হয়। বেলা 2টার পর প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। আপনারা সংযত হন, অস্ত্র সমর্পণ করুন, আপনাদের কোনো ক্ষতি হবে না, আমি আশ্বস্ত করছি। তিনি অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় দুঃখ প্রকাশ করে আত্মঘাতী সংঘাত বন্ধ করতে বিডিআর সদস্যদের প্রতি আহ্বান জানান আর পর্যায়ক্রমে তাদের দাবি মেনে নেওয়ারও আশ্বাস দেন। প্রায় একই সময়ে বিডিআর সদর দপ্তরে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বেশ কজন এমপি বিডিআর সদস্যদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেন। মূলত এরপরেই শুরু হয় দ্বিতীয় দফা অস্ত্র সমর্পণ। এরপর জওয়ানরা একে একে বিডিআর অফিসার ও তাদের পরিবারের সদস্যদের মুক্তি দিতে শুরু করে। এক পর্যায়ে তারা অস্ত্র সমর্পণ করে বিডিআর সদর দপ্তরের অস্ত্রাগারের দায়িত্ব দেয় আর্মড পুলিশের কাছে। এদিকে অস্ত্র সমর্পণের পর অসংখ্য বিডিআর জওয়ান পোশাক খুলে রেখে পিলখানা থেকে পালিয়ে যায়। আর পালাতে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ে অসংখ্য জওয়ান। এভাবেই শেষ হয় সীমান্তের অতন্দ্র প্রহরী বিডিআরের এক কালো অধ্যায়ের। বাংলাদেশের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় বিডিআর বিদ্রোহ। এই ঘটনার পর তখনকার ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বিশেষ ট্রাইব্যুনাল করে বিচারিক প্রক্রিয়া শুরু করে। বিদ্রোহ, হত্যা ও বর্বরতার দায়ে অনেক বিডিআর সদস্যদের শাস্তি দেওয়া হয়। তবে এই ঘটনার শুরু থেকেই জামায়াতে ইসলামী রহস্যজনকভাবে ভারত ও শেখ হাসিনাকে দায়ী করে আসছিল। 5 আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর জামাত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সাজাপ্রাপ্ত বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে চাপ প্রয়োগ করতে থাকে। তাদের চাপের কাছে মাথা নত করে একে একে মুক্তি দেওয়া হতে থাকে অভিযুক্ত জওয়ানদের। নিজেদের ন্যারেটিভ প্রতিষ্ঠা করতে তখনকার বিডিআর চিফ মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলেকে দিয়ে প্রেস কনফারেন্স করায় জামায়াত। নিহত শাকিল আহমেদের ছেলে দাবি করেন বিডিআর বিদ্রোহে ভারত ও শেখ হাসিনা জড়িত ছিল। কিসের ভিত্তিতে তিনি এসব কথা বলেছেন তা এখনো অজানা। সিটিং প্রধানমন্ত্রী একটা বিদেশি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজধানীর বুকে 57 সেনা অফিসার হত্যা করে। তবে একে একে জওয়ানরা মুক্তি পাওয়ায় সংবাদ সম্মেলন করে ক্ষোভ প্রকাশ করেছে শহীদ পরিবারের সদস্যরা। তারা বলছেন, যদি ধরেও নেই ভারত ও শেখ হাসিনা বিডিআর বিদ্রোহে জড়িত ছিল, কিন্তু তারা নিজে এসে তো হত্যাকাণ্ড ঘটায়নি। অস্ত্র হাতে নিয়ে কারা হত্যাকাণ্ড চালিয়েছে, লুটপাট করেছে, সেটা সকল মিডিয়া প্রকাশ করেছে। তারা সবাই বিডিআর সদস্যই ছিল। তারা যদি নিরপরাধী হতো তবে যারা বিদ্রোহে জড়িত ছিল তাদের নিবৃত করত।
কিন্তু তারা তা করেনি, বরং অস্ত্র হাতে সেনা অফিসারদের বাড়ি বাড়ি গিয়ে খুঁজে খুঁজে হত্যা করেছে, পরিবারের সদস্যদের বেয়নেট চার্জ করেছে, লাশ গুম করেছে। যেসব সেনা অফিসার বেঁচে ফিরেছেন তাদের সাক্ষীর ভিত্তিতে বিচার কাজ সম্পন্ন হয়েছে। বিদ্রোহ করার সর্বনিম্ন শাস্তি 7 বছরের কারাদণ্ড। বিদ্রোহ তো সংগঠিত হয়েছিল, এ তো আর মিথ্যে না। আমরা দেখছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা হয়তোবা ওই সময় অত্যন্ত ছোট ছিল, কিন্তু তারা এই জিনিসটাকে কোথায় ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, তারা খুনিদের সাথে কিভাবে করে দাঁড়ায়। যে বাঘের মতো রক্তচক্ষু লাল করে তারা আমাদেরকে সেই পিকআপ ভ্যানে তুলেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্দেশ্যে তারা বলেন, ওই সময় তারা বাচ্চা ছিল, নিজেদের ন্যারেটিভ প্রতিষ্ঠার জন্য যাচাই বাছাই না করেই তারা কাজ করছে। সংবাদ সম্মেলনে ক্ষোভ ও অভিমান নিয়ে শহীদ পরিবারের এক সদস্য বলেন, যারা বেঁচে ফিরে এসেছিলেন তাদের কাছ থেকে আপনারা ঘটনা আবার শোনেন। আমাদের এই বিডিআর সদস্যের পরিবারেরা বিভিন্নভাবে প্রচার করতে শুরু করলো যে পিলখানার পুরো ঘটনাটা মনে হয় যেন শেখ হাসিনায় এই 57 জন অফিসারকে মেরেছে, শেখ হাসিনা একাই গিয়ে এই লাশদেরকে চেহারা বিকৃত করেছে, একাই গণকবর করেছে, একাই নিক্ষেপ করেছে, একাই অফিসারদের পরিবারদের প্রতি অমানবিক আচরণ করেছে। মানে এটা শুধু শেখ হাসিনা করেছে, আর কেউ করেনি। মিডিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সকল মিডিয়াই তো সে সময়ে খবর ছাপিয়েছিলেন, আপনারাই বলেন তখন কি ঘটেছিল। আমরা বিচার চাইছি না, আমাদের মনের অবস্থাটা একবার চিন্তা করুন। দণ্ডপ্রাপ্তরা জেল থেকে মুক্তির সময় আপনারা স্যাড মিউজিক ব্যাকগ্রাউন্ডে দিচ্ছেন, যারা বেঁচে ফিরেছেন তাদের অবস্থাটা চিন্তা করুন একবার। এখানে যে ব্যক্তি একদিনের জন্য সাজা পেয়েছে, যে চাকরিচ্যুত হয়েছে, প্রত্যেকটা লোকের এই অপরাধের প্রমাণ আছে এখানে। তাহলে আপনি তাকে কিভাবে? বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। এখানে যদি ইফ এবং বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, 16 বছর ধরে 17 বছর ধরে যারা জেলে আছে, যারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখা প্রয়োজন। এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার। দেখুন, আমার একটি অনুষ্ঠানে কিছুদিন আগে কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছিলেন, কোনো ইট বাট নাই, একেবারে ফুল স্টপ। এই যে বিতর্ক বিডিআর বিদ্রোহকে নিয়ে করা হচ্ছে, এই বিডিআর বিদ্রোহে ফুল স্টপ আনতে হবে এবং এই নিয়ে কোনো বিতর্ক করা যাবে না। সেনা সদস্য কোনো এই ঘটনার সাথে জড়িত নয়। বিডিআর সদস্যরাই এই নারকীয় হত্যাযোগ্য বা বিডিআর বিদ্রোহ ঘটনাটি ঘটিয়েছে এবং 57 জন সেনা অফিসারকে হত্যা করেছে। তারপরেও একটি কমিশন যেটি বিডিআর বিদ্রোহে নিয়ে তদন্ত করছিল, প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস এই তদন্ত কমিশন গঠন করে দিয়েছে। এই তদন্ত কমিটির প্রধান ALM ফজলুর রহমান, সাবেক মেজর জেনারেল এবং সাবেক বিডিআর ডিজি, এবং এই বিডিআর ডিজির থাকা অবস্থায়, তিনি যখন বিডিআর ডিজি ছিলেন, তিনি বিডিআর ডিজি থাকা অবস্থায় কুড়িগ্রামের রৌমারীতে সীমান্তে ভারত এবং বাংলাদেশের ভিতরে একটি সীমান্ত যুদ্ধ হয়, বা ভারতের বিএসএফ এবং বাংলাদেশের তৎকালীন বিডিআর বর্তমানে বিজিবি এদের ভিতরে একটি সীমান্ত যুদ্ধ অনুষ্ঠিত হয়। এই যে ফজলুর রহমান ব্যক্তি যিনি আছেন, তিনি কিন্তু ভারত দখলের বাসে ভারতের যে 7 সিস্টার, সেই 7 সিস্টার দখলের হুমকি এই কিছুদিন আগে, কিছু মাস আগে তিনি দিয়েছেন সরাসরি মিডিয়াতে, যেটা এসেছে, এবং মিডিয়াতে তিনি সরাসরি বলেছেন যে তিনি ভারতের 7 সিস্টার বাংলাদেশের অধিগ্রহণ করে নেওয়া উচিত বা অধিগ্রহণ করে নিতে চান। এই ফজলুর রহমানের ভিতরে যে ভারত বিরোধিতা, এটা এসেছে কিভাবে? এই ফজলুর রহমান যাদের সান্নিধ্য পেয়েছে, যাদের সান্নিধ্যে তিনি সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেছে, সামরিক শিক্ষা অর্জন করেছেন এবং সামরিক দক্ষতাও অর্জন করেছেন, তাদের অধিকাংশই ছিল পাকিস্তান সেনাবাহিনীর সাবেক সদস্য এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, যারা তৎকালীন পাকিস্তান ছিল এবং পরবর্তীতে পাকিস্তান থেকে ফেরত এসে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেয়। পূর্বে তারা পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত ছিল। তারা এই ফজলুর রহমানের ভিতরে এমন ভাবে ভারত বিরোধী বীজ ঢুকিয়ে দেয় যে এই ভারত বাংলাদেশ এবং পাকিস্তানকে আলাদা করেছে, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানকে আলাদা করেছে। এই ভারত আমাদেরকে ভেঙে দিয়েছে বা পাকিস্তানকে ভেঙে দিয়েছে,
এবং এর পিছনে যাকে তারা ব্যবহার করেছে তিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার দল আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ বিরোধিতা কিন্তু তার সামরিক বাহিনীর সদস্য যখন তিনি ছিল বা সামরিক বাহিনীর তিনি যখন কর্মরত ছিল তখন থেকে। এর বহিঃপ্রকাশ বারবার তিনি মিডিয়াতে করেছেন, কখনো প্রকাশ্যে, কখনো ভেঙে ভেঙে। তিনি সবসময় কিন্তু এই ভারত বিরোধিতা করে গেছেন এবং তাছাড়া আওয়ামী লীগ বিরোধিতাও ছিল তার যে দর্শন, এই দর্শনের একটি অংশ। তো তাকেই ডক্টর ইউনূস এই বিডিআর বিদ্রোহ যে বিচারের যে কমিশন বা বিডিআর বিদ্রোহের যে ঘটনাটি ঘটেছিল তার তদন্তে তাকে প্রধান করলেন এই কমিশন। ডক্টর ইউনূসের মূল উদ্দেশ্যই ছিল যে এমন একজন ব্যক্তিকে নিয়ে এই তদন্ত করাটা যাতে দায়ভারটা পুরোপুরিভাবে আওয়ামী লীগের উপর চাপানো যায় এবং প্রতিবেশী দেশ ভারতের উপরে চাপানো যায়। ডক্টর ইউনূসের বিরুদ্ধে তো ভারত বিরোধিতার অভিযোগ তীব্র এবং তিনি মনে প্রাণে ভারত বিরোধিতা এমন ভাবে করেন, তিনি শপথ নেওয়ার আগেই ভারতের 7 সিস্টার নিয়ে কথা বললেন এবং ভারতের 7 সিস্টারে অশান্তি করতে চায়। ভারতের 7 সিস্টার যে বাংলাদেশে ভালো না থাকলে ভারতের 7 সিস্টার ভালো থাকবে না, এরকম মন্তব্য ভারতীয় মিডিয়াতেও তিনি কিন্তু করেছেন। তো ডক্টর ইউনূস তাকেই বেছে নিলেন এই বিডিআর বিদ্রোহের তদন্ত করতে এবং এটা যে উদ্দেশ্য প্রণোদিত এটি কিন্তু জাতি জানে এবং এর ফলাফল কি হবে এবং এর ফিডব্যাক কিভাবে আসবে এটাও জাতি জানে, কিন্তু তারা কিন্তু জানে না। তাদের এখন ক্ষমতায় আছে, তারা নিজেদেরকে বাংলাদেশের রাজা বাদশাহ, শুধু বাংলাদেশ নয় তারা বিশ্বের রাজা বাদশাহ হয়ে গেছে এমন একটা ভাব। যে কোনো সময় তারা ভারত দখল করে নিতে পারে, ভারতের 7 সিস্টার দখল করে নিতে পারে এমন একটা ভাব, এমন সমস্যা এসেছে যে তারা যে কোনো সময় লং মার্চ করে ভারতের কলকাতা দখল করে নিতে পারে, এমন একটা অবস্থা তাদের ভিতরে ভাব। তো আওয়ামী লীগকে বিতর্কিত করার জন্য তারা প্রথমেই আনলো যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যালে নাকি এই ঘটনাটি সংঘটিত হয়েছে। একটা সরকারের মেয়াদ 1.5 মাস মাত্র পূর্ণ হয়েছে, 2 মাসও হয় নাই, সেই সরকার কেন চাইবে রাজধানীর বুকে এমন একটা বিদ্রোহ? যদি ধরেন যে সেনা অফিসার যদি আওয়ামী লীগ সরকারের মধ্যে হত্যা করা হয় বা শেখ হাসিনার গ্রিন সিগন্যালে হত্যা করা হয় তাদেরকে, তাহলে তো এই বিডিআর পিলখানায় ঢুকায় তাদের হত্যা করা হতো না। ওই দিন তাদের উদ্দেশ্য কি ছিল? ওই দিন তাদের উদ্দেশ্য ছিল 25 তারিখ যখন বিডিআর বিদ্রোহটি সংঘটিত হয় ঠিক সম্পূর্ণ আইএস এর মদদে এবং আইএস এর যারা এজেন্ট আছে বিভিন্ন রাজনীতিবিদ, সালাউদ্দিন কাদের চৌধুরী সাকা, সালাউদ্দিন কাদের চৌধুরী সাকা এই বিদ্রোহে জড়িত ছিল, তিনি সমন্বয় করছিলেন। যে সময় রিপোর্টে আসছে আইএসআই এই ঘটনাটি ঘটিয়েছে। এই ঘটনার মূল উদ্দেশ্য ছিল আওয়ামী লীগ সরকারের উৎখাত করা এবং শেখ হাসিনাকে ওই দিন দরবার হলে কিন্তু ভাষণ দেওয়ার কথা ছিল শেখ হাসিনা, ওই ভাষণের সময় শেখ হাসিনাকে হত্যা করা। শেখ হাসিনা যদি ওই দিন উপস্থিত হতেন, কিন্তু এই ঘটনাটি এমন ভাবে করা হয়েছে, বিডিআর সদস্যদের দিয়ে করা হয়েছে ঘটনাটি, এবং বিডিআর সদস্যদের তো শিক্ষা জ্ঞান একটা সীমাবদ্ধতা আছে। আমি তাদেরকে ছোট করছি না, ধরেন ওই সময়তে 8 পাস যারা করতো তারা বিডিআর চাকরিতে অংশগ্রহণ করতো, তাদের শিক্ষাগত যোগ্যতা খুবই সীমিত ছিল এবং তাদেরকে দিয়ে আইএসআই এবং বাংলাদেশের ভিতরে থাকা তাদের দোষর যারা আছে তারা ঘটনাটি এমন ভাবে ঘটাতে চেয়েছিল যে শেখ হাসিনা যাবে এবং তারা হত্যা করবে, কিন্তু তাদেরকে তো আর ওইভাবে বলে নাই তারা যে শেখ হাসিনাকে হত্যা করতে হবে। তাদের মূল উদ্দেশ্য ছিল দরবার হলে হট্টগোল করা এবং গোলাগুলি করে হত্যা করা। এর জন্য তারা একটা বিপুল পরিমাণ অর্থ দিয়েছিল, কিন্তু শেখ হাসিনা কিন্তু ওই দিন যাওয়ার আগেই তারা ঘটনাটি সংঘটিত করে ফেলে। যে দরবার হলে শেখ হাসিনার ভাষণ দেওয়ার কথা ছিল, টাইমিং মিস্টেকের কারণে তারা ওই দিন মাননীয় প্রধানমন্ত্রীদের স্বপ্ন শেখ হাসিনাকে হত্যা করতে পারে না এবং শেখ হাসিনাকে হত্যা করে দেশের ভিতরে এমন একটি বিশৃঙ্খলা তৈরি করা, এই সুযোগে এই বিদ্রোহ দমনে আর্মি জড়াই পড়তো এবং আর্মি জড়িয়ে পড়লে দেশে একটা গৃহ যুদ্ধের মতো অবস্থা তৈরি হতো, এটি তারা চেয়েছিল। এবং তাদের মূল উদ্দেশ্য এই যে পাকিস্তানি জামাত এবং পাকিস্তানিদের যেসব এজেন্ট, আইএসের এজেন্ট, জঙ্গি গোষ্ঠী বাংলাদেশে আছে, এদের মূল উদ্দেশ্য বাংলাদেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করা। গৃহযুদ্ধে যে তারা জিততে পারবে না তারা কিন্তু ভালোভাবে জানে এবং গৃহযুদ্ধ তারা যে বেশি দিন কন্টিনিউ করবে না সেটাও তারা ভালোভাবে জানে, কিন্তু তারা চায় বাংলাদেশে যে কোনো উপায়ে গৃহযুদ্ধ হোক। এই যে এখন যে ভারতের নামটি আনলো তারা তদন্ত কমিশনের মাধ্যমে, আওয়ামী লীগের নাম আনলো, এর পিছনে তাদের একটি উদ্দেশ্য যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। ওই যে ওই সময় রহমারিতে 2001-এ যে চালিয়েছিল সীমান্ত যুদ্ধ পরিচালনা করে, সীমান্তে যে যুদ্ধ হয়েছিল বিডিআর আর বিজিবি বিএসএফ এর ভিতরে, এই যুদ্ধের যে কমান্ড দিয়েছিল বা যুদ্ধের পরিচালনা আদেশ দিয়েছিল সেটাও দিয়েছিল এই এএলএম ফজলুর রহমান। তখনও তার উদ্দেশ্য ছিল বর্ডারে বিজিবি, এই বিডিআর আর বিএসএফ কে একটি যুদ্ধ লাগিয়ে বাংলাদেশ এবং ভারতের ভিতরে সম্পর্ক খারাপ করে এবং এই যুদ্ধটি যাতে দীর্ঘমেয়াদী হয় এমন একটি পরিস্থিতি তৈরি করে দেয়। কিন্তু তখনও কিন্তু প্রধানমন্ত্রী ছিল দেশরত্ন শেখ হাসিনা এবং তার যে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং যোগ্য উপযোগী সিদ্ধান্ত নেওয়ার কারণে ওই সময় একটি বড় ধরনের যুদ্ধ পরিস্থিতি থেকে বাংলাদেশ কিন্তু বেঁচে গিয়েছিল। এই সময় এই আইএসএফ চর ফজলুর রহমান বাংলাদেশ এবং ভারতের ভিতরে যুদ্ধ বাড়াতে চেয়েছিল এবং বাংলাদেশ এবং ভারতের ভিতরে যুদ্ধ লাগে ফায়দা হবে কার? ফায়দা হবে পাকিস্তানের। পাকিস্তান কখনো চায় না বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো হোক, বাংলাদেশ অর্থনৈতিক ভালো উন্নতি করুক, বাংলাদেশের মানুষ ভালো থাকুক, বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক এবং এই বাংলাদেশের মানুষকে অশান্তি করার বা বাংলাদেশের পরিস্থিতি বা বাংলাদেশের রাজনৈতিক অবস্থা অশান্তি করে এই যে সংক্রমণ এটা যাতে ভারতে ছড়িয়ে যায় এটাই তাদের মূল উদ্দেশ্য।
1971 সালের যুদ্ধে যে ভারত আমাদেরকে সহযোগিতা করেছিল এবং ভারতের সহযোগিতায় আমরা যে স্বাধীন হয়েছিলাম 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, এবং ভারতেরও হাজার হাজার সৈন্য এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে প্রাণ হারিয়েছিল, এই বিষয়টা তারা কখনো মেনে নিতে পারে না। এর জন্য তারা চায় বাংলাদেশকে ভারতকে দিয়ে ভারতকে অস্থির করে। বাংলাদেশকে দিয়ে কিভাবে ভারতকে অস্থির করবে তারা বাংলাদেশের বিরুদ্ধে যদি একটি গোলযোগ পায়, গৃহযুদ্ধের মতো পরিস্থিতি উদ্ভব হয়, সেই যুদ্ধে কিন্তু ভারতের যেসব বিচ্ছিন্নবাদী দল আছে, উলফার মতো বা কমিউনিস্ট পার্টির মতো যেসব দল আছে যারা মণিপুরে আছে, কিংবা সেভেন সিস্টারের বিভিন্ন রাজ্যগুলো আছে যারা সশস্ত্র আন্দোলন করছে, যা জঙ্গি গোষ্ঠী যারা আছে, তারা কিন্তু এই বাংলাদেশের যুদ্ধ অবস্থার ফায়দা নিয়ে বাংলাদেশের যে সামাজিক, রাজনৈতিক এবং আইন শৃঙ্খলার অবস্থা ভেঙে পড়বে, এই সুযোগে তাদেরকে ঘাঁটি বাংলাদেশে গড়ে তুলবে এবং বাংলাদেশ থেকে তারা ভারতকে অস্থিতিশীল করার কার্যক্রম পরিচালনা করবে। সাথে সাথে আইএস এর কার্যক্রম বৃদ্ধি পাবে। বাংলাদেশ যদি দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়, একটা অংশ ধরেন পাকিস্তানের পক্ষে যুদ্ধ করছে আর একটা স্বাধীনতার পক্ষে যুদ্ধ করছে, তো এই দুই পক্ষকে এক করা গেলে কিন্তু ভারতে, ওরা জানে ওরা যুদ্ধে জিততে পারবে না, তারপর একটা অস্থিরতা ছড়িয়ে পড়বে যখন দেশে, তখন এই অস্থিরতার সুযোগ কাজে লাগিয়ে ভারতে অভ্যন্তরে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড তারা পরিচালনা করতে পারবে। তারা কিন্তু বারবার ভারতকে উস্কানি দেয়, যাতে ভারত বাংলাদেশে অ্যাটাক করে। বাংলাদেশে যদি ভারত অ্যাটাক করে তাহলে বাংলাদেশ ভারতের সাথে পারবে না, ঠিক আছে, কিন্তু বাংলাদেশের কিছু কিছু গোষ্ঠীকে তারা এমন ভাবে বোঝাতে সক্ষম হবে এবং তাদের অবৈধ অস্ত্র সরবরাহের মাধ্যমে এই যে ভারত বাংলাদেশের সম্পর্কে একটি দীর্ঘমেয়াদী তাদের সূত্রপাত কিন্তু তারা সৃষ্টি করতে পারে। এই যে এতদিন পরে যে কমিশন যে রিপোর্টটি তৈরি করেছে, এটা সেই পরিকল্পনারই একটি অংশ মাত্র। এটার মাধ্যমে তারা বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক যেমন নষ্ট করতে চায়, সেই সাথে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের দল যারা পাকিস্তানকে কোনো বন্ধু রাষ্ট্র মনে করে না এবং পাকিস্তানের সাথে যে আমরা যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিলাম, সেই দল আওয়ামী লীগকে উপর এই হত্যাকাণ্ডের দায় মিথ্যাভাবে বা লাঞ্ছিতভাবে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা করছে, যাতে বাংলাদেশের মানুষের কাছে আওয়ামী লীগকে খারাপ প্রমাণিত করা যায় এবং এই যে 57 জন যে সেনা সদস্য বা সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়েছিল, এই দায়টি তারা আওয়ামী লীগের উপরে চাপিয়ে দিয়ে, ভারতের উপরে চাপিয়ে দিয়ে তাদের যে পাকিস্তানি প্রভুদের এজেন্ডা তারা বাস্তবায়ন করতে চায়। তো বাংলা সাধারণ মানুষ এখন ইন্টারনেটের যুগে এগুলো এখন খুব ভালোভাবেই বুঝে এবং তারা বুঝেই তাদের কার্যক্রম বা সিদ্ধান্ত গ্রহণ করবে। কোনো বহির্রাষ্ট্রের প্রেসক্রিপশনে একটি তদন্ত কমিশন হবে, সেই তদন্ত কমিশন একটি রিপোর্ট দেবে, যে রিপোর্ট আগে থেকেই তৈরি করা হয়েছে আইএস এর সদর দপ্তরে, সেই রিপোর্টের আলোকে বাংলাদেশের মানুষ মেনে নিবে যে এটাই সঠিক। তাহলে এর আগে যে বিচার ব্যবস্থা রয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে, তো এই যে যদি বিচার করতে হয় তাহলে তো এই সেনাপ্রধানেরও বিচার করা লাগে। এই সেনাপ্রধান তখন উপস্থিত ছিলেন এই বিদ্রোহ দমনে, তখন তিনি মেজর ছিলেন, ডক্টর ওয়াকারুজ্জামান তখন মেজর ছিলেন। সেনাপ্রধানের বক্তব্য, তৎকালীন সেনাপ্রধানের বক্তব্য আপনারা শুনেছেন, এবং সেনাবাহিনীর পক্ষ থেকে যে তদন্ত কমিশন গঠন করা হয়, সেই তদন্ত কমিশনের প্রধান ছিলেন এই যে এখনকার যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। এই জাহাঙ্গীর আলমের তো বিচার হওয়ার দরকার, তার নাম নাই কেন? তিনি তো একটা রিপোর্ট দিয়েছিলেন, সেই রিপোর্ট যদি তিনি মিথ্যাও দিয়ে থাকেন, কারো প্রচারণায় দিয়ে থাকেন, সেটা জন্য তার তো বিচার হওয়া উচিত। তার নাম কেন এই কমিশনের রিপোর্ট আসলো না? কারণ এই কমিশন একটি বিতর্কিত রিপোর্ট প্রকাশ করেছে এবং এই রিপোর্টটি আইএস এর সদর দপ্তরে তৈরি হয়েছে এবং আইএসআই এবং পাকিস্তানের এজেন্ডা সার্ভ করার জন্য তারা এই রিপোর্ট তৈরি করেছে। ভালো থাকবেন সবাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আল্লাহ হাফিজ।